আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা এক ইউনিভার্সিটির গল্প বলবো যেখানে শক্তি শেষ কথা। শক্তির লোভে পড়ে এখানে কেউ অন্যের পড়াই করে না, আর এভাবেই শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার চালায়। আমাদের হিরো ওয়াং লিং ছিল এমন এক দুর্বল পরিবারের ছেলে। নিজের বাবা মায়ের উপর অপমান সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় যেভাবে হোক সে ইমমর্টাল হবে এবং নিজের পরিবারকে রক্ষা করবে। কিন্তু একটাই সমস্যা, ইমমর্টাল হওয়ার মতো কোনো ট্যালেন্ট তার ছিল না। তবে ভাগ্য সহায় হয়, যেমন যে খুঁজে পায় এক এনশিয়েন্ট ট্রেজার, হ্যাভেন ডিভাইন বিট, এবং দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মাস্টার সিতুনানকে। জিরো থেকে হিরোর জার্নিটা কেমন হবে, কত রক্ত, কত বেট্রিয়াল, কত হ্যাভেন ডিভাইং মোমেন্ট, ট্রাস্ট মি থামতে পারবে না। আর হ্যাঁ, একটা ছোট্ট পার্সোনাল কথা, যারা শুধু গল্প শুনতে চাও ডাইরেক্টলি স্কিপ করতে পারো এই পার্ট। ডিসক্রিপশনে টাইমস্ট্যাম্প চেক করে স্কিপ করে নাও। অনেকদিন পরে চ্যানেলে ফেললাম, এটা আমার জন্য একদম নতুন শুরু, তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা প্লে করে থাকলে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তোমাদের একটু ওয়াচ আমার চ্যানেলকে খুব বুস্ট করে দেবে। আমি নিজে এই 100+ এপিসোডের মাস্টারপিস সিরিজটা রিসেন্টলি কমপ্লিট করে ফেলেছি। ভাই, গল্পটা একদম অসাধারণ, মাথা থেকে যাবে না। ভালো রেসপন্স পেলে প্রমিস করছি পুরো সিরিজটা রেগুলার আপলোড করব। যারা এখনো সাবস্ক্রাইব করনি এখনো করে ফেলো, প্লাস কমেন্টে লেখো ওয়াং লিং রেডি বা তোমার ফেভারিট মোমেন্ট। ব্যস্ত থাকলে ফোর্স করবো না, তবে ফুল দেখলে আসল ফিলটা পাবে। চলো আর দেরি না করে ডাইভ করি এই ধামাকা জার্নিতে। গল্পে শুরু হয় ঝাও কিংডমের হাওয়া মাউন্টেন থেকে। এখানে আমরা দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল ইমমর্টাল সিতুনানকে দেখতে পাই। নানের কাছে ছিল রহস্যময় এক দানা বা হ্যাভেন ডিফাইং বিট। সব ইমমর্টাল এই দানার অসীম শক্তির লোভে সিতুনানকে আক্রমণ করে। একা সিতুনান দ্য গ্রেড 3 একাডেমি লিডারদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, কিন্তু প্রতিপক্ষের সংখ্যায় বেশি হয় সিতুনান কোণঠাসা হয়ে পড়ে। শত্রুরা তাকে বলে ট্রেডটা দিয়ে দিলে তাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু নান তো তা শোনে না। শেষ মুহূর্তে সে তার ফায়ার ফনিক্সের পাওয়ার এবং ফিঙ্গার ডেড টেকনিক ব্যবহার করে নিজের বডি সেলফ ডিস্ট্রাক্ট করে ফেলে। এতে এক বিশাল বিস্ফোরণ ঘটায় এবং সিতুনানের সোল ওই পুঁতির ভিতরে ঢুকে যায়। 10,000 বছর কেটে যায়, কিন্তু কে সেই রহস্যময় ট্রেজার খুঁজে পায়নি। এদিকে আমাদের কান্ট্রি সিন দেখানো হয়, যেখানে আমরা আমাদের হিরো ওয়াংলিংকে প্রথমবার দেখেছি। ওয়াংলিং পড়াশোনা করতে খুব ভালোবাসতো। ছোটবেলা থেকেই সে অনেক বেশি বুদ্ধিমান ছিল, কিন্তু তার পাওয়ার অনেক কম ছিল। ওয়াংলিংয়ের ফ্যামিলিতে শুধু তার মা আর তার বাবা ছিল, যেখানে এই তিনজন মিলে কাঠের কাজ করে নিজের সংসার চালাতো। এদের অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু তিনজন একসাথে থাকার কারণে বেশ সুখী ছিল। এখানে আমরা দেখি যে ওয়াংলিনের বাবা এই নিয়ে কথা বলছিল যে শীঘ্রই এক্সাম শুরু হবে। এই এক্সামে এন্ট্রির জন্য ওরা কিছু টাকা জমিয়েছে, যাতে ওয়াংলিংকে একাডেমিতে ভর্তি করতে পারে আর সে ভালো করে পড়াশোনা শেষ করতে পারে। কিন্তু তখনই হঠাৎ তিনজন বিনা আমন্ত্রণে মেহমান চলে আসে। ওয়াংলিনের বাবা আগে কিছু টাকা ধার নিয়েছিল, আর ওরা সেই কারণে এসেছিল ইন্টারেস্ট নিতে, মানে সুদ। ওরা এখানে ভাঙচুর করে, যা টাকা ছিল সব নিয়ে চলে যায়। ওয়াংলিনের বাবা মা ওদের সামনে ভিক্ষা করে, বলে প্লিজ আমাদের থেকে ইন্টারেস্ট নেবেন না, আমরা পরের মাসে ডাবল দিয়ে দিব, কারণ আমাদের ছেলে ফিউচারের সওয়াল। তার টেস্ট এন্ট্রির জন্য এটা অনেক জরুরি। কিন্তু ওই তিনজন তো খারাপ ছিল, ওরা ওদের উপর কোনো রহম না করে বলে যে পরের মাসে ইন্টারেস্ট তৈরি রাখিও, না হলে আমরা আরো বেশি ভাঙচুর করব, মনে রাখো কিন্তু। অন্যদিকে ওয়াংলিন নিজের প্যারেন্টসকে এভাবে অপমানিত হতে দেখে তাদের বলে, আপনাদের ভিক্ষা করার কোনো দরকার নেই, আমি এমন কোনো ফিউচার চাই না যার জন্য আমার প্যারেন্টসকে ভিক্ষা করতে হয়। এখন ওই তিনজন চলে যাওয়ার পর ওয়াংলিনের প্যারেন্টস কান্নাকাটি করতে করতে উদাস হয়ে যায়। ওরা ক্ষমা চেয়ে বলে, আমাদের মাফ করে দিও, আমরা ভালো প্যারেন্টস হতে পারলাম না, কারণ আমরা তোমাকে একেবারে ভালো জীবন দিতে পারিনি। এখন আমরা যখন এত কষ্ট করে তোমার জন্য টাকা জমিয়েছিলাম সেটাও চলে গেল, মানে তুমি এবারও একাডেমি টেস্ট দিতে পারবে না। ওয়াংলিং এ কথা শুনে তো উদাস্ত হয়েই ছিল, কিন্তু সে নিজের প্যারেন্টসকে বেশি কষ্ট দিতে চাইতো না। তখন হঠাৎ ওয়াংলিনের ফোর্থ আঙ্কেল চলে আসে। ঘরের এই অবস্থা দেখে বুঝেই গিয়েছিল এখানে কি হয়েছে। সে তার ভাইকে বলে, আমি এখানে একটা জরুরি কাজে এসেছি। তুমি যে জানো যে হেংওয়ে সেক্ট আমাদের ঝাও কিংডম একটা অনেক বিখ্যাত সেক্ট, যেটা আপাতত ইমমর্টাল কাল্টিভেশনের জন্য নতুন স্টুডেন্ট নিচ্ছে। আমার ফ্যামিলির কাছে তিনজনের কোটা আছে, তাই আমি এখানে এসেছিলাম যে তুমি ওয়াংলিংকে আমার সাথে পাঠিয়ে দাও, আর ইমমর্টাল কাল্টিভেশনের জার্নি শুরু করা উচিত। এটা শুনে ওয়াংলিনের বাবা একদম অ্যাগ্রি হলো না, কারণ ওরা জানতো যে ইমমর্টাল কাল্টিভেটরের জার্নি অনেক বিপজ্জনক, এতে আমার ছেলে জানও যেতে পারে। অন্যদিকে ওয়াংলিং নিজের প্যারেন্টসকে এভাবে দুর্বল হতে দেখে এখন আর থামতে পারছিল না। সে নিজের প্যারেন্টসকে বুঝায় বলে, আমার যাওয়া উচিত, আমি অনেক দিন থেকে ইমমর্টাল কাল্টিভেশনের জার্নি শুরু করার ব্যাপারে পড়ছি, আর আমি এতে অনেক ইন্টারেস্টেডও। হ্যাঁ, এই জার্নি বিপজ্জনক, কিন্তু আমি আপনাদের প্রমিস করছি যে আমি আপনাদের নিরাশ করব না। এইসব কথা বলতে বলতে ওয়াংলিন নিজের প্যারেন্টসের সামনে ঝুঁকে পড়ে। এভাবে সে লাগাতার প্যারেন্টসকে বোঝানোর চেষ্টা করে, যেখানে শেষমেশ ওয়াংলিনের প্যারেন্টসও অ্যাগ্রি হয়ে যায়। ওয়াংলিনের আঙ্কেল নিজের সাথে ওয়াংলিংকে নিয়ে ওয়াং ফ্যামিলিতে চলে আসে, যেখানে বাকি দুজন স্টুডেন্ট আগে থেকে মজুদ ছিল। তাদের মধ্যে প্রথম স্টুডেন্টের নাম ওয়াং হাও, আর দ্বিতীয় স্টুডেন্টের নাম ওয়াং ঝু। তার পাওয়ার অনেক বেশি ছিল, তাই সে ওয়াংলিনের মজা উড়িয়ে বলে, এখন এই কাঠের কাজ করার লোকও আমাদের সাথে ইমমর্টাল কাল্টিভেশন করবে। সেভাবে লাগাতার ওয়াংলিংয়ের নিচু দেখাচ্ছিল। যখন সেখানে মজুদ সবাই এই নিয়ে কথা বলছিল যে এই ছেলের ট্যালেন্ট একেবারে কমালের মতো, এইসব কথা চলছিলই, তখন কিছুক্ষণ পরে সেখানে হ্যাংওয়ে সেক্টর একজন মাস্টার ওয়াং ফ্যামিলিতে চলে আসে, যাতে সে এই স্টুডেন্টদের নিজের সাথে নিয়ে যেতে পারে। সে মাস্টারও এখানে আসার পর ওয়াংঝুকে চিনত, কারণ
তার প্রশংসা সে অনেক শুনেছিল। ওয়াং হাও নিজে ইন্ট্রোডাকশন দেয়। এরপর আমরা দেখি যে সে মাস্টার এখানে কিছু ফ্লাইং শট সামনে নিয়ে আসে, যাতে সেই তিনজনকে নিজের সাথে নিউ সেক্টর এক্সামের জন্য নিয়ে যেতে পারে। এখানে যাওয়ার আগে ওয়াংলিং সে মাস্টারকে বলে, আমি যাওয়ার আগে নিজের প্যারেন্টদের সাথে শেষবার দেখা করতে চাই। এই বলে ওয়াংলিং নিজের প্যারেন্টসদের কাছ থেকে দোয়া নেয়। সাথে সাথে সে নিজের প্যারেন্টসকে বলে, আমার চিন্তা করবেন না, আমি আপনাদের প্রমিস করছি আমার কিছু হবে না, আমি জিন্দায় ফিরে আসবো। আর প্যারেন্টসও খুশি হয়ে বলে, আমাদের তোমার উপর পুরো বিশ্বাস আছে। এরপর আমরা দেখি যে ওয়াংলিং নিজের সফরে বের হয়ে যায়। কয়েক ঘন্টা লাগাতার সফরের পর শেষমেশে ওরা সবাই ফেয়ারি মাউন্টেনে পৌঁছে যায়, যে জায়গাটা অনেক সুন্দর ছিল। এই জায়গার সৌন্দর্য দেখে ওয়াং ফ্যামিলির এই তিনজন স্টুডেন্ট বেশ হতবাক হয়ে যায়। ওদের বিশ্বাস হচ্ছিল না যে এত সুন্দর জায়গাও হতে পারে। সাথে সাথে ওয়াংলিংয়ের জানানো হয় যে এই ফেয়ারি বাউন্ডারিতে রিক্রুটমেন্ট এক্সাম হবে, যেখানে ওদের ছাড়াও আরো অনেক স্টুডেন্ট ছিল। তখন হঠাৎ এখানে নিউ সিক্সের হেড ওয়াংলং এসে যায়, যেখানে নতুন স্টুডেন্টদের ওয়েলকাম করে বলে, এই কথা তোমাদের খুব ভালো করে জানা উচিত যে আমাদের হ্যাংওয়ে সেক্ট স্টুডেন্ট সিলেক্ট করতে অনেক স্ট্রিক্ট রুলস ফলো করে। এখন সবার আগে তোমাদের সবার স্পিরিচুয়াল রুট টেস্ট হবে, যেটা কাল্টিভেশনের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এই টেস্টের উপর ভিত্তি করে আমরা দেখব কোন স্টুডেন্টকে রিক্রুট করতে হবে আর কাকে না। এই বলতে বলতে আমরা দেখি যে এখানে দুজন মাস্টার সামনের দিকে এগিয়ে আসে, যারা স্পিরিচুয়াল রুট টেস্ট করতে শুরু করে দেয়। আসলে স্পিরিচুয়াল রুট টেস্টের মানে হলো যে ওরা মানুষের মেন্টারিং পাওয়ার আর ট্যালেন্টের ব্যাপারে জানতে পারে। কিন্তু আনফর্চুনেটলি এখানে এই টেস্টের সময় অনেক স্টুডেন্ট আনকোয়ালিফাইড হয়ে যায়, কারণ ওদের কাছে খুব বেশি ট্যালেন্ট ছিল না। কিছুক্ষণ পর এখানে ওয়াংঝু এর পালা আসে। এলটা সান তাকে দেখে তার ট্যালেন্ট চিনতে পারে, বলে, নিশ্চয়ই তুমি ওয়াংঝু, তোমার সম্পর্কে আমরা অনেক কিছু শুনেছি, আর আসলে তুমি অনেক ট্যালেন্টেড। এই বলে ওরা ওয়াংঝুকে সিলেক্ট করে নেয়। ওয়াংঝু প্রথম ব্যক্তি যে স্পিরিচুয়াল রুট টেস্ট পাস করে। ওয়াংঝুর পরে সেকেন্ড পালা ওয়াং হাও এর আসে। এলটা সানি তাকে চেক করছিল। আমরা জানতে পারি যে ওয়াং হাও অনেক চালাক ছিল। সেখানে মাস্টারদের মাখন লাগানো শুরু করে দেয়, কারণ সে জানতো যে তার ট্যালেন্ট খুব ভালো না, সে নিশ্চয়ই নন কোয়ালিফাইড হবে। সাথে সাথে আমরা দেখি যে ওয়াং হাও এখানে নিজের কাছ থেকে 300 বছর পুরনো একটি আর্টিফিক্ট বের করে ফেলায়। সেই মাস্টারদের দিয়ে বলে, এটা স্পেশাল, আমার বাবা আপনার জন্য পাঠিয়েছে। আশা করি এই গিফট আপনার পছন্দ হবে, কারণ আপনার মতো এক মহান মানুষই এটা থাকা উচিত। ভাই ওই তেল মারতেছে এই জায়গায়, বুঝছো, আমাদের দেশের মতো ঘুষ আর কি। আর্টিফ্যাক্ট নিজের হাতে রাখার পর মুচকে এসে বলে, তুমি তো অনেক বুদ্ধিমান, তোমার এই বুদ্ধি আমার পছন্দ হয়েছে, তাই আমি তোমাকে সিলেক্ট করছি। এটা শুনে ওয়াং অনেক খুশি হয়ে যায়। এরপর শেষমেশ পালা আসে ওয়াংলেনের, যার স্পিরিচুয়াল এক্সাম শুরু হয়ে যায়। কিন্তু তার খুব কম ট্যালেন্টের কারণে সে এখানে আনকোয়ালিফাইড হয়ে যায়। আনকোয়ালিফাইড হওয়ার ব্যাপারে জেনে ওয়াংলেনে কিছু বুঝে আসছিল না সে কি করবে। সে অনেক উদাস হয়ে যায়। সাথে সাথে ওয়াংলেনের অনেক খারাপ মেমোরি মনে পড়ছিল, যে মানুষ তার ফ্যামিলিকে বুলি করে আর এখানে সে কিছু করতেই পারবে না। কিন্তু তখনই হঠাৎ পেছন থেকে হেডের আওয়াজ আবার শোনা যায়, যে ওদের বলছিল, তোমাদের কাছে এখনো আরেকটা সুযোগ আছে, যাদের ট্যালেন্ট বেশি তাদের তো আমরা স্পিরিচুয়াল রুট এক্সাম দিয়ে সিলেক্ট করতে পারি, কিন্তু তোমাদের মধ্যে কারো কারো উইল পাওয়ার অনেক বেশি হবে, ওরা ভালো কাল্টিভেশন করতে পারে, তাই আমাদের হ্যাংওয়ে সেক্ট তোমাদের আরেকটা সুযোগ দেবে। তোমাদের ল্যাডার টেস্ট পাস করতে হবে, যেখানে নতুন স্টুডেন্টদের ল্যাডার উঠতে উঠতে পথের মুশকিল পার করতে হবে। আর ওদের কাছে শুধু সূর্য ডোবা পর্যন্ত সময় আছে। সূর্য অস্তের আগে যদি ওরা উপরে থাকা ল্যাডার হাসিল করতে পারে, তাহলে ওরা রেজিস্টার্ড স্টুডেন্ট হতে পারবে। এটা জেনে সব স্টুডেন্ট খুশি হয়ে যায়, আর ওরা দ্রুত ল্যাডারে উঠতে শুরু করে। পথে ওদের উপর অনেক মুশকিল আসছিল, যেমন ওদের বডিতে আগুন লাগছে বা কারেন্টের শক লাগছে। এখানে এসব মুসিবতের পরেও স্টুডেন্টরা একে অপরকে খোঁচাখুচি করছিল। ওয়াংলেনের উপর উঠতে অনেক মুশকিল হচ্ছিল। সে নিজের সামনে মানুষকে পরিচিতি দেখে অনেক পরেশান হয়ে যায়, কিন্তু ওয়াংলেন যেভাবে হোক ইমর্টাল হতেই চাইতো, তাই তো সে কোনো কিছু পরোয়া না করে এভাবে ল্যাডারের সামনের দিকে উঠতে থাকে। যেখানে তার হাত জখম হওয়ার কারণে সে হঠাৎ একটা লাভার জায়গায় পৌঁছায়। সেটা দেখে সে নিজের মনে বলে, নিশ্চয় এটা একটা ইলিউশন। কিন্তু যখন ওয়াংলিন এতে আঘাত চেষ্টা করে, তার অনেক ব্যথা হচ্ছিল। সে নিজে মনে বলে, বেশক এটা ইলিউশন, কিন্তু এর ব্যথা রিয়েলের চেয়ে কম না। এই বলতে বলতে ওয়াংলিন লাগাতার সে ব্যথা সহ্য করতে করতে এভাবেই সে লাভার মধ্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। পথে সব কষ্ট সহ্য করার পর শেষমেশ ওয়াংলিন সে ল্যাডারের টপে পৌঁছে যায়। তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। সে টেম্পলটা নিজের সামনে দেখছিল, কিন্তু সেখানে পৌঁছানোর কোনো রাস্তা ছিল না। বেচারা আবার পরিশান হয়ে বলে, এখানে যদি কোনো ব্রিজ না থাকে তাহলে আমি এই ফাঁক কিভাবে পার করবো। এটা ভাবে একটু পরিশান হওয়ার পর সে নিজের মনে বলে, আমি ইমর্টাল হওয়ার জন্য যে কোনো রিস্ক নিতে রাজি। এই বলে ওয়াংলিন নিজের উপর বিশ্বাস রেখে প্রথম কদম ফাঁকের দিকে এগিয়ে দেয়। তখন সে জানতে পারে যে এখানে একটা ইনভিজিবল ব্রিজ আছে। তাই সে খুশি হয়ে দ্রুত সে টেম্পলের দিকে দৌড়াতে থাকে, কিন্তু হঠাৎ তার সামনে একটা বেরিয়ে এসে যায়, যেটা সে পার করতে পারছে না। এটা থেকে ওয়াংলিন উদাস হয়ে বলে, এখন আবার কি হলো, আমি এত মেহনত করলাম, আমাকে রিজেক্ট কেন করা হচ্ছে। তখন তার একটা আওয়াজ শুনতে পায় যে টাইম শেষ হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, তোমার সব মেহনত বেকার চলে গেছে। এই কথা শুনে ওয়াংলিন অনেক ইমোশনাল হয়ে যায়। তার বিশ্বাস হচ্ছিল না যে তার এত মেহনত বেকার হয়ে গেল।
সে এত ব্যথা সহ্য করছে তবু ইমর্টাল হতে পারবে না। এই কথা ভাবে ওয়াংলিন রাগের সাথে সেই সিল হিট করে, যার কারণে আমরা দেখি যে সে হঠাৎ নিচের খাদের দিকে পড়ে যায়। ওখানে ওয়াংলিন নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরের বার যখন তার চোখ খোলে সে দেখে যে হ্যাভেন ডিফাইং বিট তার জখম সরিয়ে দিচ্ছে। এটা দেখে ওয়াংলিন কিছুই বুঝে আসছিল না। সে হতাবাক হয়ে বলে, আরে এটা কি হচ্ছে? যখন ওয়াংলিং এটা টাচ করে সেটা তাকে নিজের ভিতরে টেলিপোর্ট করে নেয়, যেখানে শীতনানের সোল এখনো মজুদ ছিল। শীতনান তো চিনতে পেরেছেন, যার কথা আমরা প্রথমে বলেছিলাম, সেই তার সোল আর কি। এখানে ওয়াংলিংকে দেখে শীতনান খুশি হয়ে বলে, এত বছর হয়ে গেল আর শেষমেশ সেই সময় এসে গেছে, আমি আজাদ হয়ে যাব। তোমাকে চুজ করা হয়েছে আমার নতুন বডি হওয়ার জন্য। এই বলে শীতনানের সোল দ্রুত এগিয়ে এসে ওয়াংলিনের বডি দখল করার চেষ্টা করে, যার কারণে ওয়াংলিনের সোল তার বডি থেকে বের হয়ে আসে। কিন্তু হঠাৎ আমরা দেখি যে সেই সোল নিজের বডিতে ফিরে যায়, মানে শীতনান ওয়াংলিনের বডি দখল করতে পারছে না। এই ব্যাপারটা শীতনানকে হতবাক করে দেয়, কিন্তু সে হার মানে না। সে পরে কয়েক ঘন্টা লাগাতার চেষ্টা করতে থাকে। তখন ওয়াংলিনও অনেক ক্লান্ত হয়ে যায়। সে নিজের মনে বলে, জানি না এই সিনিয়ররা আসলে কি করতে যাচ্ছে, কখন থেকে চেষ্টা করছে কিন্তু কিছুই হচ্ছে না। অন্যদিকে শীতনান রাগে এসে বলে, এটা হতে পারে না, এত বছর অপেক্ষা করলাম আর এই ছেলেটা মিলে গেল, কিন্তু এখন আমি এর বডি দখল করতে পারছি না। এই বলে সে ওয়াংলিনের কাছে চলে আসে, যেখানে সে তাকে দেখে বলে, জানি না আমি আসলে একে কেন চুজ করলাম, কারণ এই ছেলে কাল্টিভেশন তো অনেক কম। জানা নেই এই ছেলের কাছে এত এনার্জি হবে কিনা। অন্যদিকে ওয়াংলিং শীতনানের সামনে দাঁড়িয়ে বলে, সিনিয়র আমি জানি আপনি একজন ইমর্টাল, আমি নিজেও ইমর্টাল শিখতে চাই, তো প্লিজ আপনি আমাকে শেখাবেন। কিন্তু শীতনান তাকে দেখে হেসে বলে, না তোমার কোয়ালিফিকেশন অনেক লো। এই কথা শুনে ওয়াংলিং ভালো লাগেনি। সে শীতনানকে বলে, হ্যাঁ এটা সত্যি যে আমি একদম অর্ডিনারি মানুষের মতো জন্ম নিয়েছি, কিন্তু আমি যে সেই কম মানুষের মতোই মরে যাব এটা কোনো সিওরিটি নাই। শীতনান এখনো তাকে নিজের স্টুডেন্ট বানাতে চাইতো না, তাই সে শুধু ওয়াংলিংকে সেই বিট থেকে বের করে দেয়। বাইরে আসার পর ওয়াংলিং নিজের প্যারেন্টসের আওয়াজ শুনতে পায়, মানে ওরা ওয়াংলিংকে জীবিত দেখে অনেক খুশি হয়ে বলে, থ্যাংক গড তুমি এখনো বেঁচে আছো, আমরা তো ভাবছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি। অন্যদিকে একটা সানও এখানে ছিল। ওয়াংলিংয়ের সাহস দেখে খুশি হয়ে বলে, তুমি তো আমাকে ইমপ্রেস করে দিয়েছো, তুমি একটু লেট হয়ে গেছো, কিন্তু আমি তবু তোমার জন্য এক্সেপশন রেখে তোমাকে আমার রেজিস্টার্ড স্টুডেন্ট বানাতে রাজি। ওয়াংলিন বেচারা তো ইনার স্টুডেন্ট হতে চাইতো, কিন্তু এটাও তার জন্য অনেক খুশি খবর ছিল, তাই সে এটা অ্যাকসেপ্ট করে নেয়। এটা শুনে এডা সান এখানে তার এক সিনিয়র স্টুডেন্টকে বলে যে, ঠিক আছে তুমি ওয়াংলিনকে নিজের সাথে নিয়ে যাও। আর একবার ওয়াংলিনকে নিজের প্যারেন্টসের কাছ থেকে বিদায় নিতে হয়। রাস্তা যেতে যেতে ওয়াংলিন নিজের মনে ভাবছিল, যাই হোক না কেন একদিন আমি ইনার স্টুডেন্ট হয়েই দেখাবো। এরপর নেক্সট সিনে আমরা দেখি যে সিনিয়র স্টুডেন্ট ওয়াংলিনকে নিজের সাথে হিউংয়ের সেক্টরে নিয়ে যায় আর তাকে এখানকার রুলস সম্পর্কে বলতে শুরু করে। সাথে সাথে সে ওয়াংলিনকে বলে যে এখানে তাকে স্টুডেন্টদের র্যাঙ্কিং অনুযায়ী ভাগ করা হয়। সাদা কাপড় পরা সবচেয়ে টপ স্টুডেন্ট, তারপর সেকেন্ড পজিশন রেড স্যুট পরা, আর থার্ডে ইয়েলো স্যুট পরা, গ্রিন স্যুট পরা সবচেয়ে শেষে, যাদের আমরা ইনার স্টুডেন্ট মানি না, ওরা শুধু রেজিস্টার স্টুডেন্ট। এইসব কথা বলার পর সে সিনিয়র স্টুডেন্ট ওয়াংলিনকে ভাই ইউর কাছে রেখে চলে যায়। আমরা দেখি যে ভাই ইউ অনেক ভণ্ডামি আর বেয়াদব মানুষ ছিল, কারণ সে ওয়াংলিনের সাথে একেবারে ভালোভাবে কথা বলে না, এবং সেখানে থাকা বাকি স্টুডেন্টরাও সবাই অলস আর শুধু খেলাধুলা করে টাইম নষ্ট করছিল। শুধু একজন স্টুডেন্ট ছিল যার নাম জ্যাকুন। সে এদের মধ্যে থেকে একটু বুদ্ধিমান ছিল আর সে এখানে ওয়াংলিনের সাথে ভালোভাবে কথা বলে। এখানে এসব চলছিল তখন আমরা দেখি যে ভাইউ অনেক কার্ড ওদের সামনে ছুড়ে দিয়ে বলে, চলো তাড়াতাড়ি এসে নিজের কাজ বেছে নাও। সব স্টুডেন্ট সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে। ওদের মধ্যে এক একজন একটা করে কার্ড তুলে নেয়, কিন্তু রেড কার্ডটা কেউ তুলছিল না, যেটা ওয়াংলিনের ভাগে আসে। সাথে সাথে ভাইউ ওদের বলে যে তোমাদের এই কাজ 7 দিনের মধ্যে শেষ করতে হবে। যদি তোমরা 7 দিনের বেশি সময় নাও তাহলে তোমাদের হেংওয়ে সেট থেকে বের করে দেওয়া হবে। এটা শুনে ওয়াংলিং তাদের প্রশ্ন করে, যদি আমরা আমাদের কাজ 7 দিন আগে শেষ করে ফেলি তাহলে কি আপনি আমাদের কাল্টিভেশন শেখাবেন? কিন্তু ভাইউ ওয়াংলিনের দিকে হেসে সেখান থেকে চলে যায়। আসলে এই কাজ এত বেশি ছিল যে 7 দিনে শেষ করা না মুমকিন, মানে ওদের কাল্টিভেশনের জন্য কোনো সময় থাকবে না। আর সত্যি বলতে ওরা ওদের গোলামের মতো ট্রিট করছিল। রাতে ওয়াংলিনে ঘুম আসছিল না, সে নিজে মনে ভাবছিল। তখন সে ব্রাদার সংকে জিজ্ঞেস করে, পানি ভরা কি এত মুশকিল কাজ যে কোনো স্টুডেন্ট রেড কার্ড তুলতে যাচ্ছিল না? ব্রাদার সং তাকে বলে, এটা তোমার সকালে জানা হয়ে যাবে। আর যখন সকাল হয় তখন সত্যি ওয়াংলিনের চোখ খোলা হয়ে থাকে, কারণ তার সামনে অনেক বড় বড় ড্রাম ছিল যেখানে থাকা বালতি দিয়ে পানি এনে ভরতে হবে। বেচারা ওয়াংলিন সাহস করে বালতি দিয়ে বারবার পানি ভরার চেষ্টা করছিল। প্রতিদিন পার হওয়ার পরেও একটা ড্রামও পূর্ণ হয় না। এটা দেখে ওয়াংলিন নিরাশ হয় ঠিকই, কিন্তু সে নিজের মনে বলে, এখনো আমার কাছে 6 দিন আছে, আমি নিশ্চয়ই এই ড্রামগুলো কমপ্লিট করব। এভাবে নেক্সট ডেও ওয়াংলিং পুরো মন লাগে কাজ করছিল। এত বেশি কাজ করার কারণে আমরা দেখি যে ওয়াংলিনের হাত ছিঁড়ে যাচ্ছিল, নিজের জখম দেখে আরো অনেক কষ্ট হচ্ছিল। তখনই হঠাৎ ওয়াংলিনের সেই সিন মনে পড়ে যায় যেখানে হ্যাভেন ডিফাইং বিট তার জখম ঠিক করে দিয়েছিল। তাই ওয়াংলিন সেই বিটটা বের করে পানিতে রেখে দেয়। পানিতে হাত ধোয়ার কারণে আমরা দেখি যে
ওয়াংলিনের জখম ঠিক হয়ে যায়। সাথে সাথে সে পানি পান করার কারণে আমরা দেখি যে ওয়াংলিং এর ক্লান্তিও দূর হয়ে যায়। এটা দেখে ওয়াংলিং তো অনেক খুশি হয়ে যায়। এরপর আমাদের একটা সিন দেখানো হয় যেখানে একটা মুখোশ পরা মানুষ ভাই ইউর সাথে দেখা করতে এসেছিল। সে ভাই ইউকে বলে যে এই হ্যাং ইউ সেক্ট অনেক নর্মাল সেক্ট, যেখানকার স্টুডেন্টরা এত পাওয়ারফুল না, কিন্তু তবু এরা এই লিঙ্কন মাউন্টেনে ঘুরে বেড়াচ্ছে। আমার মনে হয় এখানে একটা দামি আর্টিফ্যাক্ট আছে যেটা ওদের মধ্যে কারো কাছে কখনো কখনো পাওয়া যেতে পারে। সেই আর্টিফ্যাক্ট আমাদের ইমর্টালিটি পৌঁছাতে অনেক সাহায্য করবে। তাই যদি তোমার কিছু অদ্ভুত লাগে তাহলে তাড়াতাড়ি আমাকে জানিও। ভাইও বলে আপনি একদম চিন্তা করবেন না, আমি বুঝে গেছি। যদি আমার কোনো স্টুডেন্টের কাছে আর্টিফ্যাক্ট পাওয়া যায় তাহলে আমি সেটা সিনিয়ে আপনাকে দিয়ে দিব। এরপর আমাদের নেক্সট দিনে সেই সিন দেখানো হয় যেখানে ওয়াংলিং অনেক সাবধানে সেই পানি জমা করছিল, কারণ সে পানি অনেক পিওর ওয়াটার। এটা জমা করার কারণে তার পাওয়ার অনেক বেশি বেড়ে গিয়েছিল। সে পানি পান করার কারণে ওয়াংলিং অনুভব করছিল যে সে হঠাৎ অনেক স্ট্রং হয়ে গেছে আর এনার্জি বেড়ে গেছে। সে তো নানো হ্যাভেন ডিফাইং ব্রিডের ভেতর থেকে এটা দেখে বলে মানতে হবে এই ছেলে ব্রেন আছে, কারণ এই ছেলে সেটা ইউজ করে ওয়াটার অ্যাট্রিবিউট আরো বাড়িয়ে দিয়েছে। এইভাবে আমরা দেখি যে ওয়াংলিং না থেমে লাগাতার সে পানি ইউজ করে নিজের শক্তি বাড়াচ্ছিল। সাথে সাথে সে কন্টেনারগুলো ফিল করছিল, যার কারণে ওয়াংলিংয়ের সব কাজ শুধু 4 দিনেই কমপ্লিট হয়ে যায়। বাদার ইও চুপচাপ তার উপর নজর রাখছিল। তার বিশ্বাস হচ্ছিল না যে এত মুশকিল মিশন সে 4 দিনে কিভাবে শেষ করলো। তাই সে এখানে ওয়াংলিনের কাছে এসে নিজের এনার্জি দিয়ে যারা দিয়ে সেই পানি নিজের কাছে রেখে দেয়। সাথে সাথে সে ওয়াংলিনকে মারতে শুরু করে। সে ওয়াংলিনকে বলে তুমি হেংওয়ে সেক্টরে এসে এখান থেকে চুরি করার চেষ্টা করছো। তোমার জানা উচিত যে যতক্ষণ তুমি এখানে আছো এখানকার সবকিছু তোমার না, বরং আমাদের। তাই পরের বার যদি তোমার কাছে এরকম কোনো দামি জিনিস পাও তাহলে নিজে ইউজ না করে আমার কাছে সরাসরি নিয়ে আসবে। এই বলে সে ওয়াংলিনের পানি তার থেকে কেড়ে নেয়। আসলে সে জানতো না যে হ্যাভেন ডিফাইং বিট কোন একটা জিনিস। অন্যদিকে নিচে দাঁড়িয়ে ওয়াংলিনের অনেক রাগ আসছিল, কিন্তু সে ব্রাদার ইউকে কিছু বলে না। নানানের অনেক রাগ আসছিল। সে ওয়াংলিনকে বলে দাঁড়াও আর ওর উপর হামলা করো, তুমি শেষমেশ লড়বে না কেন? কিন্তু ওয়াংলিন বলে না, এখন আমি ওর নাম মনে রাখছি, একদিন আমি ইমর্টাল হয়ে এর থেকে বদলা নেব। সিতুনান বিরক্ত হয়ে বলে আমি এতদিন ইন্তজার করতে পারবো না। আজকের পর তুমি আমার হ্যাভেন ডিফাইং ব্রিডের মালিক। আমি তোমাকে তাড়াতাড়ি স্ট্রং বানাবো, তোমাকে তোমার বদলা নিতে হবে। সিতুনানের রাগ আর এইসব কথা শুনে ওয়াংলিন একটু মুচকি হাসে। সিতুনান তাকে জিজ্ঞেস করে এখন তোমার কি হলো, তুমি হাসছো কেন? ওয়াংলিন বলে না কিছু না, আমার মনে হচ্ছিল আপনি আমাকে কখনো শেখাবেন না। সিতুনানও একটু মুখ বাঁকিয়ে বলে আমি কোনো বেকার স্টুডেন্ট চাই না, কিন্তু এই হ্যাভেন ডিফাইং এর ভুল এটাই তোমাকে চুজ করছে। এখন আমি মজবুর কি করার। সাথে সাথে সে ওয়াংলিনকে বলে সবার আগে আমরা তোমার স্পিরিচুয়াল রুট ঠিক করব। এর জন্য তোমার অনেক স্পিরিচুয়াল এনার্জি লাগবে, তাই তুমি যতটা সম্ভব সেটা জমা করো, যাতে তুমি সেই পানি তোমার হ্যাভেন ডিফাইং ব্রিডের সাহায্যে এনার্জিতে বদলিয়ে কনজিউম করতে পারো। ওয়াংলিনও নিজের মাস্টারের কথা শুনে তাড়াতাড়ি কাজ শুরু করে দেয়। পরের দিন সে অনেক পানি জমা করে ফেলে, যার পর সে নিজের কাল্টিভেশন শুরু করে। এই কাল্টিভেশনের সময় সিতুনান ওয়াংলিনকে বলছিল যে কাল্টিভেশনের ফার্স্ট স্টেজকে বলা হয় এনার্জি কাল্টিভেশন, সেকেন্ড স্টেজে আমরা ফাউন্ডেশন বিল্ডিং করি, আর থার্ড স্টেজে জেডন নামে চেনা হয়। এরপর আরো লেভেল আছে যেগুলোকে আমরা নেসেন্ট সোল, ট্রান্সফর্মিং, ডিভোর্ড, ইনফার্টাইল চেঞ্জ আর হোয়াইট গোল্ড নামে জানি। তোমাকে এইসব স্টেজ মনে রাখতে হবে। ওর কথা শুনতে শুনতে ওয়াংলিন ভালোভাবে কাল্টিভেশন প্র্যাকটিস করছিল। শুরুতে তার অনেক মুশকিল হচ্ছিল, কিন্তু মাস্টার সিতুনান তাকে বলে তোমার শ্বাসের উপর ধ্যান দাও, যতটা কন্ট্রোল রাখবে ততই ভালো কাল্টিভেশন প্র্যাকটিস করতে পারবে। সাথে সাথে মাস্টার সিতুনান ওয়াংলিনকে বলে যে খুব তাড়াতাড়ি তুমি অন্যদের থেকে কাল্টিভেশনে এগিয়ে যাবে, কারণ এই হ্যাভিং ডিফাইং ব্রিডের ভিতরে টাইম অনেক বেশি দ্রুত যায়। ব্রিডের ভিতরে 10 ঘন্টা, বাইরের 1 ঘন্টার সমান, মানে তুমি কম সময়ে অনেক বেশি কাল্টিভেশন করতে পারবে। এই কথা শুনে ওয়াংলিন তো খুশি হয়ে যায়, আর সে এভাবেই দিনের পর দিন প্র্যাকটিস করতে থাকে। একদিন ওয়াংলিন দেখে যে এল্ডার সান ওদের সাথে দেখা করতে এসেছে। সে একজন স্টুডেন্টকে প্রমোট করে আজ ইয়েলো ড্রেস দেবে, মানে আজ রেজিস্টার স্টুডেন্টের মধ্যে থেকে কেউ না কেউ প্রমোট হয়ে ইনার স্টুডেন্ট হবে। এই জন্য সবাই অনেক এক্সাইটেড ছিল, কিন্তু আমরা দেখি যে ওয়াংলিন শান্তভাবে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। তাই এল্ডার সান এটা নোটিস করে। সে তাকে বলে আমি দেখছি তুমি গত কয়েকদিন ধরে অনেক মেহনত করছো। এল্ডার সান এখানে ট্রেডিশন অনুযায়ী নিজের কাছ থেকে একটা ট্যাবলেট বের করে ওয়াংলিনকে দেয়, যেটা ওয়াংলিনকে খেতে হবে। এই ট্যাবলেটটা খাওয়ার সাথে সাথে ওয়াংলিন প্রমোট হয়ে ইয়েলো স্যুটে চলে যায়, আর ট্রেডিশন কমপ্লিট হয়ে যায়, যার কারণে বাজার সং অনেক খুশি হচ্ছিল। কিন্তু সেখানে মজুদ বাকি স্টুডেন্টরা এত খুশি ছিল না, কারণ ওরা বলছিল আমরা তো অনেক মেহনত করেছি, আমাদের এই সুযোগ কেন মিলল না। ওয়াংলিন ওদের কথা মনোযোগ না দিয়ে নিজে ইয়েলো স্যুট পরার পরেও লাগাতার নিজের কাল্টিভেশন প্র্যাকটিস মেহনতের সাথে করতে থাকে। সাথে সাথে আমরা দেখি যে মাস্টার সিতুনান ওয়াংলিনকে গ্র্যাভিটেশনাল পুল টেকনিক শেখায়, মানে
সে বিনা কোনো জিনিস টাচ করে নিজের মেন্টাল পাওয়ার দিয়ে নাড়াতে পারে। ওয়াংলিং তো এতে অনেক খুশি হয়, কিন্তু মাস্টার সিতুনান তাকে বলে তুমি এখনো এটা ভালো করে মাস্টার করনি, যদি এই টেকনিক ভালো করে শেখো তাহলে এটা তোমার অনেক কাজে আসবে। তখন হঠাৎ ওয়াংলিং নিজের ব্রাদার সং এর আওয়াজ শুনতে পায়। সেখানে ব্রাদার সং আর ব্রাদার ইয়োর সাথে ঝগড়া করছে, কারণ ব্রাদার ইয়ো ব্রাদার সংকে এই একাডেমি থেকে বের করে দিয়েছে। সে বলছে তুমি 7 দিনের মধ্যে তোমার মিশন কমপ্লিট করনি, তাই তোমাকে এখান থেকে বের করা হচ্ছে। কিন্তু ব্রাদার সং জানতো যে তার কাজ নিজে ব্রাদার ইউ নষ্ট করেছে, এতে তার কোনো দোষ ছিল না। কিন্তু ব্রাদার ইউ তার কথা শুনছিল না, তাই ব্রাদার সং বলে আমি তোমার সব ষড়যন্ত্রের কথা জানি, আমি এটাও জানি যে তুমি চুপচাপ করে কারোর সাথে মিলছো আর তাকে তেলও দিচ্ছ। আমি এইসব নিয়ে এখনই গিয়ে সিনিয়র এল্ডারকে খবর দিচ্ছি। এই বলে ব্রাদার সং যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন ব্রাদার ইউ পেছন থেকে সরাসরি তার উপর হামলা করে, যার কারণে ব্রাদার সং একটু জখম হয়ে যায়। সাথে সাথে ব্রাদার ইউ বলে আমি তোমাকে এখান থেকে জিন্দা যেতে দেবো না, তাহলে আমার রহস্য কাকে বলবে। এই বলে সে আবার ব্রাদার সং এর উপর হামলা করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ওয়াংলিং নিজে চলে আসে। সে নিজের গ্র্যাভিটেশনাল পুল টেকনিক ইউজ করে কিছু পাথর দিয়ে সেই অ্যাটাক ব্লক করে দেয়। সাথে সাথে সে বলে তোমার এই গুন্ডাগিরি অনেক হয়েছে, এখন থেকে আমি তোমাকে কাউকে চোট পৌঁছাতে দেবো না। এটা দেখে ব্রাদার ইউ রেগে গিয়ে বলে তুমি গ্র্যাভিটেশনাল পুল টেকনিক শিখে নিয়েছো, তোমার মনে হচ্ছে তুমি আমার মোকাবিলা করতে পারবে। এই বলে আমরা দেখি যে দুজনের মধ্যে একটা জোরদার ফায়ার শুরু হয়ে যায়, যেখানে ওয়াংলিং ব্রাদার ওয়ের সামনে মোকাবিলা করছিল, এবং আমরা দেখছিলাম ওয়াংলিং ধীরে ধীরে ব্রাদার ওয়েকে ডোমিনেট করতে শুরু করে। সে নিজের সব এনার্জি কাটা করে একটা অনেক পাওয়ারফুল অ্যাটাক এখানে চালায়। সাথে সাথে ওয়াংলিং বলে এটা তার জন্য যা তুমি আমার সাথে করেছো। ব্রাদার ইউ সেটা থামানোর পুরো চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ তার পিঠে একজনকেও খঞ্জর ঢুকিয়ে দেয়, মানে চাকু। সেটা আর কেউ না, ব্রাদার সং। সেখানে ব্রাদার ইউর জানিয়ে নেয়। ওয়াংলিং নিজের সামনে ব্রাদার ইউর লাশ দেখে অনেক হতভম্ব হয়ে যায়, কিন্তু সে ব্রাদার সংকে উঠিয়ে বলে কোনো সমস্যা নেই, তুমি এখান থেকে চলে যাও, কারো সন্দেহ হওয়ার আগে আমি এখানকার সব সামলে নেব। ব্রাদার সং তার এই কথা শুনে সেখান থেকে চলে যায়, আর ওয়াংলিংকে বলে নিজের যত্ন নিও। তার যাওয়ার পর ওয়াংলিং এখানে নিজের গ্র্যাভিটেশনাল পুল টেকনিক ইউজ করে ব্রাদার ইউকে ঠিকানা লাগানোর চেষ্টা করছিল, কিন্তু সে নিজের টেকনিক মেনটেন করতে পারছিল না। এটা দেখে ওয়াংলিং অনেক হতভম্ব হয়ে যায়। সে অবাক হয়ে বলে আরে আমার কি এনার্জি কন্টেস্ট করতে সমস্যা হচ্ছে। সে এই নিয়ে মাস্টার সিতুনানকে জিজ্ঞেস করে। মাস্টার সিতুনান ভালো করে চেক করে বলে তোমার বডিতে কোনো রকম পয়জন ঢুকে গেছে, তুমি কি আমাকে বলতে পারো তুমি এমন কিছু খেয়েছো যাতে পয়জন থাকতে পারে। এটা শুনে ওয়াংলিংয়ের মনে পড়ে যায় যে এটা সান তাকে কিছু খেতে দিয়েছিল, যার পর থেকে এসব শুরু হয়েছে। মাস্টার সিতুনান যখন একটা জানতে পারে তখন সে অনেক রেগে যায়। সে বলে এটা কেমন যাওয়া মাস্টার, চলো তাকে গিয়ে এখনই জানে মেরে দেই। কিন্তু ওয়াংলিং তাকে শান্ত করে বলে এটা লয় ঠিক সময় না, এখন আমাকে নিজে রিকভারি করার দিকে মনোযোগ দিতে হবে। আপনার কাছে এই পয়জনের কোনো অ্যান্টিডোট আছে। মাস্টার সিতুনান বলেন না, এই পয়জনের আমার কাছে কোনো অ্যান্টিডোট নেই, কিন্তু তুমি তো এই কথা শুনেছো যে শুধু পয়জন দিয়ে পয়জন কাটা যায়, তাই তোমাকে একটা পাওয়ারফুল পয়জন ইউজ করতে হবে, যার কারণে তুমি এটা ডিটক্সিফাইড করতে পারো। কিন্তু এই প্রসেসে তোমার অনেক কষ্ট হবে, আর তুমি যদি এটা না করো তাহলে তুমি আবার কখনো তোমার কি এনার্জি কন্ডেন্স করতে পারবে না, আর তুমি কখনো কাল্টিভেশন ব্রেক থ্রু করতে পারবে না। বন্ধুরা তোমরা ভাবছো যে শেষমেশে এল্ডার সান ওয়াংলিংকে কেন পয়জন দিয়েছে। আসলে তাদের সন্দেহ হয়ে গিয়েছিল যে ওয়াংলিংয়ের কাছে সে দামি ট্রিজার হবে, যেটার জন্য ওরা খোঁজ করছে। যদি তোমাদের মনে থাকে তো একটা মুখোশ পরা মানুষ ব্রাদার ইউর সাথে মিলতে আসতো। আমার মনে হয় সে নিশ্চয়ই এল্ডার সান, যার ওয়াংলিংয়ের উপর সন্দেহ হয়েছে, আর সে তাকে দুর্বল করতে চাচ্ছে যাতে সে তার কাছ থেকে সেই আর্টিফ্যাক্ট ছিনিয়ে নিতে পারে। সাথে সাথে সে নিজের আসল আইডেন্টিটি কারোর সামনে দেখাতেও চায় না। এখানে এই সম্পর্কে কয়েকদিনের পরের সিন দেখানো হয়, যেখানে আমরা জানতে পাই যে হেংওয়ে সেক্ট আর সোয়াংদাও সেক্টের মধ্যে এক্সচেঞ্জ কম্পিটিশন হতে যাচ্ছে। এর জন্য বাইরের লোকজন এখানে পয়জন সেন্টিপিড ইউজ করে হেংওয়ে সেক্টে এসে গেছে। এই পয়জন সেন্টিপিড দেখে সেখানে উপস্থিত সবাই অনেক হতবাক হয়ে যায়। ওরা নিজেদের মধ্যে বলাবলি করছে এটা 200-300 বছরের পুরনো, যা একটা ফোঁটা বেশও কাউকে মারার জন্য যথেষ্ট। ওয়াংলিং এটা শুনে খুশি হয়ে যায়। সে নিজে মনে মনে বলে আমি তো এই জিনিসেরই অপেক্ষা করছিলাম। সাথে সাথে আমরা এখানে সোয়াংদাও সেক্টের লোকজনকে দেখি। একটা সুন্দরী মেয়ে ছিল যার কাছে চার্মি ফ্যাক্টর ছিল, মানে যে কেউ তার কাছে এলে সে তাকে নিজের প্রেমের ইলিউশনে ফাঁসাতে পারতো। সেখানে উপস্থিত সব স্টুডেন্ট তার চার্মি ফ্যাক্টরে ফেসে গিয়েছিল। মজবুর হয়ে হেংওয়ে সেক্টরের মাস্টারকে এখানে এসে নিজের স্টুডেন্টদের নাজাত করতে হয়, মানে বাঁচাতে হয় আর কি। সেই মেয়ে এখানে সব স্টুডেন্টদের চেক করার পর ওয়াংলিংয়ের দিকে তাকিয়ে বলে আরে এই কি এনার্জি লেভেলের 1-এর যোদ্ধা আমার চার্ম এফেক্টে ফাঁসেনি, এটা তো অনেক ইন্টারেস্টিং ব্যাপার। সাথে সাথে আমরা ওয়াংদাও সেক্টর এল্ডারকে দেখি, যে এখানে হেংওয়ে সেক্টরের স্টুডেন্টদের বেজ্জত করছিল। সে বলে তোমরা সবাই অনেক দুর্বল, নিজেদের একটা ইলিউশন থেকে বের করতে পারো না, তোমাদের মাস্টারের দরকার পড়েছে। ওরা এভাবে কথা বলছিল, তখনই হঠাৎ হেংওয়ে সেক্টরের হেড সেখানে চলে আসে। সে সোয়াংদাও সেক্টরের লোকদের বলে তোমরা অনেক লম্বা সফর করছো, তাই কেন বিশ্রাম নাও না। সোয়াংদাও সেক্টরের এল্ডার অ্যাগ্রি হয়ে যায়, আর বাকি স্টুডেন্টদের দায়িত্ব ওয়াংজুকে বুঝিয়ে দেয়। সে ছিলে যে ওয়াংলিনের কাজিন ছিল। সে এমনি ওয়াংলিনকে পছন্দ করতো না। সে জানতো যে এই পয়জন সার্টিফিকেট অনেক বিপজ্জনক, তাই সে ওয়াংলিনকে বলে এই পয়জন সার্টিফিকেটকে খাবার খাওয়ানোর দায়িত্ব তোমার।
বাকি সবাইকে আমি সামলাবো। ওয়ার্লিং তো তার এই কথা শুনে আরো খুশি হয়ে যায়, কারণ এর চেয়ে তো ভালো কথা হতেই পারে না। এরপর আমাদের রাতের সিন দেখানো হয়, যেখানে ওয়াংলিং একটা হরিণের ভিতর অনেক ঘুমের ওষুধ মিশিয়ে রাখছিল, যাতে সে সেই পয়জন সেন্টিপিডকে ঘুম পাড়াতে পারে। আর এখানে ঠিক সেটাই হয়, যেখানে সেই সেন্টিপিড ঘুমিয়ে যাওয়ার পর আমরা দেখি যে ওয়াংলিং দ্রুত তার বডি থেকে পয়জন বের করতে শুরু করে। এই কাজ শেষ হওয়ার পর ওয়াংলিং সেই পয়জন হাতে নিয়ে নিজের মনে বলে, এটা তো অনেক সহজ ছিল, আমি এমনিতেই চিন্তিত হচ্ছিলাম। এই বলে ওয়াংলিং সেখান থেকে উঠতে শুরু করে, কিন্তু হঠাৎ আমরা দেখি যে সে পয়জন সেন্টিপিড আবার হুঁশে এসে যায়, যে এসে ওয়াংলিনের উপর হামলা করতে শুরু করে। ওয়াংলিন সামনের দিকে দৌড়াতে থাকে, সাথে সাথে সে নিজের মনে বলে, ভাই এর প্রয়োজন তো অনেক বিপজ্জনক, কারণ এত ঘুমের ওষুধ খাওয়ার পরও এত তাড়াতাড়ি হুঁশে এসে গেল। এভাবে দৌড়তে দৌড়তে আমরা দেখি যে ওয়াংলিন দ্রুত নিজের বেডের স্পেসে ঢুকে যায়, যেখানে সেই পয়জন সেন্টিপিড তাকে ফলো করতে পারে না। এখানে আসার পর আমরা দেখি যে ওয়াংলিন সেই পয়জন পান করে নেয়, যাতে সে নিজের বডিতে আগে থেকে থাকা পয়জন তাড়াতাড়ি শেষ করতে পারে। আমরা দেখি এখানে এই প্রসেস অনেক মুশকিল হচ্ছিল, কারণ ওয়াংলিনের মুখ থেকে রক্ত বের হচ্ছিল। মাস্টার চেতনানো এটা দেখে ওয়াংলিনের জন্য পরেশান হয়ে যায়। সে ওয়াংলিনকে বলে, প্লিজ মরো না, যদি তোমার কিছু হয় তাহলে পরের 1000 বছর আবার আমি এখানে বন্ধু হয়ে থাকবো। ওয়াংলিন তার এই কথা শুনে বলে, মাস্টার সাহেব একদম চিন্তা করবেন না, যাই হোক না কেন আপনার এই স্টুডেন্ট আপনাকে এখান থেকে আজাদ করবেই। মাস্টার চেতনা ওয়াংলিনের এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়, আর এমন লাগছিল জানো যে ওয়াংলিনকে পছন্দ করতে শুরু করেছে। শেষমেশ মাস্টার চেতনার মন থেকে ওয়াংলিনকে নিজের নতুন স্টুডেন্ট হিসেবে কবুল করে নিয়েছে। এখানে আমরা দেখি যে লাগাতার কি কন্ডিশনের প্র্যাকটিস করার কারণে ওয়াংলিন নিজের পয়জন শেষ করে ফেলায়, সাথে সাথে তার লেভেলও ব্রেক থ্রু হয়ে যায়। এটা দেখে মাস্টার চেতনা হতবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব, কারণ ওয়াংলিনের লেভেল কি কন্ডিশনাল লেভেল 1 থেকে বাড়তে বাড়তে সরাসরি লেভেল 14তে গিয়ে থেমে যায়। এইসব জিনিসের কারণে ওয়াংলিন তো অনেক খুশি হয়ে যায়। এখন আমাদের কয়েকদিন পরে সিন দেখানো হয়, যেখানে ওয়াংলিন নিজের বেডের স্পেসের থেকে বেরিয়ে আসে। তখন হঠাৎ ওয়াংদাও সেক্টরের কিছু মেম্বার ওয়াংলিনকে খুঁজে পেয়ে বলে, তুমি তো ওয়াংলিন, তুমি ছিলে যে আমাদের সেন্টিপিডকে খাবার দিতেছিলে, তুমি বলো তুমি আমাদের সেন্টিপিডের সাথে কি করেছো, কারণ তুমি যখন থেকে তাকে খাবার দিয়ে এসেছো তখন তো সে অদ্ভুত বিহেভ করছে। ওদের এই কথা শুনে ওয়াংলিন বলে, আমি জানি না তো তোমরা কি নিয়ে কথা বলছো, আমি যখন তাকে খাবার দিয়ে এসেছিলাম তখন তো সে ঠিক ছিল। এটা শুনে সুয়ানদাও সেক্টর স্টুডেন্টরা রেগে গিয়ে বলে, আমাদের সাথে মিথ্যা বলার তোমার সাহস কিভাবে হচ্ছে। বলতে বলতে ওরা সামনে এগিয়ে ওয়াংলিনের উপর হামলা করতে যাচ্ছিল, কিন্তু তখন হঠাৎ এল্ডারসন মাঝখানে এসে যায়, যে স্টুডেন্টদের থামিয়ে দেয়। সাথে সাথে সে ওদের বলে, এখনো কম্পিটিশন শুরু হয়নি, তোমরা এখানে সেক্টরে এসে আমাদের স্টুডেন্টকে এভাবে বুলি করতে পারবে না, না হলে তোমাদের ডিসকোয়ালিফাইড করা হবে। এটা শুনে সান্দাও সেক্টর স্টুডেন্টরা শান্ত হয়ে বলে, ঠিক আছে, আমরা তোমাদের এক্সচেঞ্জ কম্পিটিশনে দেখে নেব, সবকিছু হিসাব নেব। এই বলে সান্দাও সেক্টর স্টুডেন্টরা সেখান থেকে চলে যায়। এরপর আমরা ওয়াংলিনকে দেখি যে এটা সানের শুকরিয়া আদায় করে। সে তার প্রশংসা করতে তো নিজেকে অনেক দুর্বল দেখানোর চেষ্টা করে, যেন সে একা কিছু করতেই পারবে না। সে মাস্টারকে বলে, আপনি আমার জানবার চেয়েছেন, না জানি না আমার সাথে কি হতো। এল্ডারসন বলে, না তুমি আমার স্টুডেন্ট, এটা তো আমার দায়িত্ব ছিল। সাথে সাথে সে ওয়াংলিনকে জিজ্ঞেস করে, কিন্তু তোমার কি কন্ডেনসেশন ঠিক হয়ে গেছে, মানে তুমি কি কন্ডেনসেশনের ভালো করে প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছো। ওয়াংলিন তো বুঝে গিয়েছিল যে এই খারাপ মানুষ আসলে কি করছে, কিন্তু তবু সে অ্যাক্টিং করে বলে, না আমি তো একটা বেকার মানুষ, নিজের লেভেল বাড়াতে পারছি না, কিন্তু আমি পুরো চেষ্টা করবো যে এক্সচেঞ্জ কম্পিটিশন শুরু হওয়ার আগে আমার লেভেল 3 পর্যন্ত নিজেকে পৌঁছে দিতে পারি। আসলে এল্ডার এখানে ওয়াংলিনের রিয়েল পাওয়ার সম্পর্কে জানে না, কারণ কয়েকদিন আগে মাস্টার চেতনান ওয়াংলিনকে একটা সিক্রেট টেকনিক শিখিয়েছিল, যার সাহায্যে সে নিজে কাল্টিভেশন লুকিয়ে রাখতে পারে। কিন্তু তবুও এল্ডারসনের ওয়াংলিনের উপর সন্দেহ ছিল। সে নিজের মনে বলে, মানুষ যতই সিম্পল দেখায় ততটা সিম্পল না। জানি না কেন আমার মনে হচ্ছে যেন বাদে ইয়োর মৃত্যুতে এ ছেলে কোনো না কোনো হাত আছে। এখানে এরপর আমাদের এক্সচেঞ্জ কম্পিটিশনের দিন দেখানো হয়, যেখানে আমরা একটা সুন্দর মেয়ে মুসলিকে দেখি, যে নিজের ভাইয়ের সাথে শুধু এই কম্পিটিশন দেখার জন্য এখানে এসেছিল। আমরা জানতে পারি যে মোস্টলি অনেক স্ট্রং, আর আমার মনে হয় তো সে আমাদের সিরিজের হিরোইন হবে, কারণ সে দেখতে অনেক সুন্দর। সাথে সাথে আমাদের নিচে রিং এর সিন দেখানো হয়, যেখানে হেঙ্গো সেক্টর আর সোয়ানদাও সেক্টরের সামনে এক্সচেঞ্জ কম্পিটিশনে সব প্রস্তুতি শুরু হয়ে গেছে। তখনই হঠাৎ আমরা সেই হ্যাঙ্গো সেক্টর হেডকে দেখি, যে একটা ড্রাগন ইউজ করে এখানে রিং এসে যায়। সে বলে যে এক্সচেঞ্জ কম্পিটিশনে এখানে 2 সেক্টর স্টুডেন্টের মধ্যে ফাইট হবে, আর যে সেক্টর স্টুডেন্ট শেষ পর্যন্ত মাঠে থাকবে সেই সেক্টর জিতবে। চলো তাহলে এই কম্পিটিশন শুরু করি। এই বলে যুদ্ধ শুরু হয়ে যায়। সবার আগে সান্দাও সেক্টর একজন স্টুডেন্ট কার সাথে রিংয়ে চলে আসে, তার সাথে ফাইট করার জন্যই হেঙ্গুয়ে সেক্টর একজন স্টুডেন্ট রিংয়ে চলে আসে, কিন্তু আমরা দেখি যে সেই স্টুডেন্ট তো অনেক পাওয়ারফুল ছিল। হেঙ্গুয়ে সেক্টর স্টুডেন্ট তার সামনে শুধু কয়েক মিনিট টিকতে পারে না। এটা দেখে ওয়াংলিন অনেক হতবাক হয়ে বলে, এই ব্যাটা তো 13 লেভেলের কাল্টিভেশন আছে। এখানে নিজের হেঙ্গুয়ে সেক্টর স্টুডেন্টকে হারতে দেখে হেঙ্গুয়ে সেক্টর মাস্টারদের অনেক রাগ আসছিল, কিন্তু সোয়ানদাও সেক্টর মাস্টার ওদের আরো পরিচালনা করে বলে, তোমরা তোমাদের যে কোনো স্টুডেন্টকে এখানে পাঠাও না কেন, সে আমার একজন স্টুডেন্টকেও হারাতে পারবে না।
তাই ভালো হয় তোমরা এখনই হার মেনে নাও। কিন্তু হেঙ্গে সেক্ট কোথা শুনে হার মানবে? আমরা দেখি যে এইসব কথা শুনে হেঙ্গে সেক্টের সবচেয়ে পাওয়ারফুল স্টুডেন্ট লি সং রিংয়ে ফাইট করতে চলে আসে। তাকে দেখে হেঙ্গে সেক্টের লোকজন অনেক খুশি হয়ে যায়, কারণ ওরা সবাই তাকে অনেক অ্যাডমায়ার করতো। ওয়ার্লিং ব্রাদার সংকে এখানে আসতে দেখে নিজের মনে বলে, বেশক ব্রাদার সং ভালো, কিন্তু আমার মনে হয় না সে এখানে ওকে হারাতে পারবে। আর মাঠে ঠিক সেটাই হয়। আমরা দেখি যে ব্রাদার সং নিজের হাজার টেকনিক অ্যাক্টিভেট করে ফেলা, কিন্তু সং দাও সেক্টে পান খুব সহজে নিজের সিট বানিয়ে সেটা ব্লক করে নেয়। কিন্তু যখন ব্রাদার সং সেই টেকনিক ইউজ করে লাস্ট টাইমে হামলা করে, তখন সে সেটা আটকায় এবং ব্রাদার সংকে 1 মিনিটের মধ্যে হারিয়ে দেয়। এটা দেখে হেঙ্গে সেক্টের লোকজন অনেক লজ্জিত হয়ে যায়। এখানে পরপর 2টা ফাইট জেতার কারণে আমরা দেখি যে পানের সাহস অনেক বেশি বেড়ে গিয়েছে। সে হেঙ্গে সেক্টের লোকদের বেজ্জত করে বলে, তোমাদের মধ্যে কি কোনো পুরুষ নাই যে আমার মোকাবিলা করতে পারবে? আমি তো জানতামই হেঙ্গে সেক্টের লোকজন ডরপোক আর ময়লা আবর্জনা। এই বলতে বলতে সন্দাও সেক্টর পান নিজের শক্তি দেখানোর জন্য নর্মাল মানুষদের উপর নিজের শখ দিয়ে হামলা করতে শুরু করে, যেখানে শিল্ড ভেঙে সে শর্ট সরাসরি ওয়াংলাইনের প্যারেন্টসের দিকে যাচ্ছিল। ওয়াংলাইন এটা দেখে অনেক দ্রুত নিজের জায়গা থেকে মুভ করে সরাসরি নিজের প্যারেন্টসের দিকে জাম্প করে। এইভাবে আমাদের এই এপিসোড শেষ হয়ে যায়। এখন নেক্সট এপিসোডে আমরা দেখবো যে ওয়াংলাইন এখানে সাংদাও সেক্টর লোকদের হারাতে পারবে কিনা। যদি তোমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দাও আর ফেয়ারসে কমেন্ট করে দাও। আর অবশ্যই যদি তোমাদের মনে হয় যে এটা নেক্সট পার্ট করা দরকার তাহলে ওই কমেন্টে জানিও, নয়তো বা দেখি আরেকটা সিরিজ ধরার চেষ্টা করব যদি এটা তোমাদের পছন্দ না হয়। আর বলতে পারি এই সিরিজটা কিন্তু অনেক সুন্দর, সামনের দিকে আর কি স্টোরিটা আরো ভালো হয়, অনেক ভালো হয়। তো ওয়েট করো, কারণ রিভেঞ্জ হবে, এইটা হবে, সেইটা হবে, অনেক কিছু। তো কমেন্ট অবশ্যই জানাও যে নেক্সট পার্ট দেবো কি দিব না। ধন্যবাদ।